আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্যকথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় মেনিনজাইটিস। মেনিনজাইটিস কি? মেনিনজাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস। মেনিনজেস হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে কাভারিং, সেটার প্রদাহ বা সেটার ইনফ্লামেশনকে আমরা বলি মেনিনজাইটিস। এবং মেনিনজাইটিস হলে আমাদের কাছে যেমন একটি 24 বছরের ছেলে এসেছিল এবং সে নিয়ে আসছে প্রচণ্ড জ্বর এবং তার বমি ভাব, তার প্রচণ্ড মাথা ব্যথা এবং সে চোখে দেখতে পাচ্ছে না। এবং আমরা পরীক্ষা করে দেখলাম তার ঘাড় শক্ত হয়ে গেছে এবং তার হাঁটুতে একটা কার্নিক সাইন বলে, সেটা পজিটিভ। এটা দেখি আমরা বুঝে ফেললাম যে ও মেনিনজাইটিসে ভুগছে। এটা ঠিক ব্রেইনের ইনফেকশন নয় বা ইনফ্ল্যামেশন নয়, কিন্তু ব্রেইনের কাভারিংয়ের মধ্যে ইনফ্ল্যামেশনটা হয় এবং এটাতে প্রচণ্ড জ্বর এবং যেটা বললাম এবং বমি বমি ভাব হয়। তবে এটা হতে পারে, এটা কি দিয়ে হতে পারে? এটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। যেমন বাচ্চাদের অনেক সময় দেখা যায়, যারা একদম সদ্য প্রসূত বাচ্চা, তাদের যে মেনিনজাইটিস হয়, এটা সাধারণত ইস্কেরিসিয়া কোলাই এবং স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি, এই দুটো ব্যাকটেরিয়া দিয়ে সাধারণত আমরা দেখি যে এদের এই মেনিনজাইটিস হয়। কিন্তু 2 থেকে 60 বছর বয়স্ক, এই 2 বছর থেকে 60 বছর বয়স্ক মানুষের মধ্যে এটা সাধারণত স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নাইসেরিয়া মেনিনজাইটিস ডিস এবং হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এই 3টা ব্যাকটেরিয়া দিয়ে বেশি হয়। কিন্তু বেশি বয়স যদি 60 বছরের উপরে মেনিনজাইটিস হয়, তাহলে মেনিনজাইটিস আমরা সাধারণত দেখেছি এদের সাধারণত লিস্টেরিয়া মনোসাইটোজেন দিয়ে হয়। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল কজ। এছাড়া ভাইরাস দিয়ে মেনিনজাইটিস হতে পারে এবং প্যারাসাইট দিয়ে মেনিনজাইটিস হতে পারে এবং ফাঙ্গাস দিয়েও মেনিনজাইটিস হতে পারে। তাহলে মেনিনজাইটিস আমাদের এই অর্গানিজম সাধারণত কিভাবে ঢুকে? এটা সাধারণত আসলে হেমাটোজেনাস ব্লাডের মাধ্যমে ঢুকতে পারে এবং যাদের অনেক সময় গলায় ইনফেকশন থাকে, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি যেমন, এটা নর্মাল ফ্লোরা হিসাবে থাকে, অনেক সময় গলা থেকে বা নেজোফেরিঞ্জিয়াল এইসব এলাকা থেকে ক্রিভিফর্ম প্লেট দিয়েও মেনিনজেসে ঢুকে যেতে পারে এবং ঢুকে মেনিনজাইটিস করতে পারে। সুতরাং আমাদের এই ধরনের যদি সিমটম নিয়ে আসে এই ছেলেটিকে, আমরা তখন কি করলাম? আমরা তার সিএসএফ অর্থাৎ সিরিব্রোস্পাইনাল ফ্লুইড, যে ফ্লুইডের মধ্যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড ভেসে থাকে, সেই ফ্লুইডের মধ্যেও ইনফেকশনটা বা ইনফ্ল্যামেশনটা ছড়িয়ে পড়ে এবং সেই পানিটাকে আমরা তখন বের করে নিয়ে আসলাম, অল্প একটু পানি, এবং এটাকে আমরা বলি সিএসএফ, সিরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই সিরিব্রোস্পাইনাল ফ্লুইড আমরা সাধারণত লাম্বার পাংচার অর্থাৎ মেরুদণ্ডের মাঝখানে 4 এবং 5, যে মেরুদণ্ডের মাঝখান দিয়ে সুই ঢুকিয়ে আমরা হয়তো 5 ml বা 3 ml ফ্লুইড আমরা বের করে নিয়ে আসি এবং বের করে এনে এইটাকে আমরা টেস্ট করতে পাঠিয়ে দিই ল্যাবরেটরিতে সাধারণত এর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখে 1, 2 নাম্বার এটার সাইটোলজি অর্থাৎ এর সেল কাউন্টটা দেখে, 3 নাম্বার হলো এটার বায়োকেমিক্যাল টেস্ট করে দেখে এবং 4 নাম্বার হচ্ছে এটাকে কালচার করে দেখে যেটা কোন ব্যাকটেরিয়া দিয়েও হলো। তো এই এতগুলো টেস্ট সেখানে করতে হয় এবং ব্লাড যদি নিই তাহলে ব্লাড কালচার করতে পারে, ব্লাড কালচার করে আমরা দেখতে পারি, কিন্তু সেটাতে খুব একটা আমরা উপকৃত হব না। এবং অনেক সময় ব্লাডের যে সেরাম আছে, সেরাম থেকে আমরা এই মেনিনজাইটিসের আমরা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি। এবং পায়োজেনিক মেনিনজাইটিস যদি হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া যদি দিয়ে মেনিনজাইটিস হয়, তাহলে আমরা সেল, যে সাইটোলজির কথা বললাম, সেল কাউন্টে আমরা দেখব যে এখানে নিউট্রোফিল কাউন্ট অর্থাৎ বেড়ে গেছে এবং সেখানে লিম্ফোসাইট কাউন্টটা একটু কম আছে এবং সেখানে বায়োকেমিক্যাল টেস্টে দেখা যায় প্রোটিন অনেক হাই হয়ে গেছে এবং সেখানে সুগার কমে গেছে। আবার টিউবারকুলার মেনিনজাইটিসে দেখা যায় টিবি দিয়ে যদি মেনিনজাইটিস হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এই সিএসএফটা তখন সেখানে লিম্ফোসাইট কাউন্টটা বেশি থাকবে এবং নিউট্রোফিলটা কম থাকবে। ভাইরাল মেনিনজাইটিসেও কিন্তু তাই, এখানে লিম্ফোসাইট কাউন্টটা সামান্য একটু বেশি থাকে। এবং টিউবারকুলার মেনিনজাইটিসে যখন আমরা ফিজিক্যালি দেখি, তখন দেখি যে এই সিএসএফটা কব ওয়েভ একটা
কোয়াগুলাম ফর্মেশন করে, অর্থাৎ একদম ক্লটের মতো হয়ে যায়। তো সুতরাং আমরা এই টেস্টগুলো করে এবং কালচার করে আমরা নিশ্চিত হতে চাই, অথবা আমরা অ্যান্টিজেন ডিটেকশন করে সিএসএফ থেকে বা অ্যান্টিবডি ডিটেকশন করে, অথবা ইউরিন থেকে অনেক সময় এই অ্যান্টিজেন ডিটেকশন করা যায়। এবং এইগুলো করে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই সিএসএফকে আমরা গ্রামে স্ট্রেন করে বা কালচার করে আমরা অর্গানিজম ব্যাকটেরিয়া এটাকে আমরা আইসোলেট করে ফেলতে পারি এবং আমরা দেখতে পারি যেটা কোন ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, এবং সেই অনুপাতে আমরা ওদেরকে ট্রিটমেন্ট করি রুগীদেরকে। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সেফোটক্সিন অথবা সেফট্রিয়াক্সোন অথবা যে অ্যান্টিবায়োটিকে তারা সেন্সিটিভ, বাচ্চাদের ক্ষেত্রে আমরা অ্যাম্পিসিলিন দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। তবে যেটা আসার কথা সেটা হচ্ছে যে আমাদের এই মেনিনজাইটিসের জন্য এখন ভ্যাকসিন রয়েছে, যেমন হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি বি, এই ভ্যাকসিনটাকে আমরা ইপিআইতে ঢুকাতে পেরেছি এবং মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিনও অ্যাভেলেবেল। সুতরাং এটাকে প্রিভেনশন করা যায় ভ্যাকসিন দিয়ে, এবং আমরা যদি ভ্যাকসিন দিয়ে এটাকে প্রিভেন্ট করে ফেলতে পারি তাহলে মেনিনজাইটিস হবে না। এবং আমাদেরকে সাবধানে থাকতে হবে যাতে কোনোভাবেই আমাদের এই মেনিনজাইটিস হলে সাথে সাথেই ট্রিটমেন্ট করে এদেরকে ভালো করে ফেলতে হবে। তা নাহলে দেখা যায় যে পার্মানেন্টলি এদের ড্যামেজ হয়ে যায় ব্রেইনে এবং পার্মানেন্টলি ওদের একটা ক্ষতি হয়ে যায় ব্রেইনে। সেই জন্য আমাদের এদেরকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ফেলতে হবে, এবং সবচেয়ে ভালো হচ্ছে যে ভ্যাকসিন যদি নিয়ে নেওয়া যায় তাহলে এটাকে আমরা প্রিভেনশন করতে পারবো। তারপরে মেনিনজাইটিস থেকে বেঁচে থাকুন, এবং জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিন এই জ্বর কী জন্য হয়েছে, এবং বেশি জ্বর হলে অবশ্যই পরামর্শ নেবেন এবং জ্বর কমিয়ে রাখবেন প্যারাসিটামলকে। এই ক্ষেত্রেও প্যারাসিটামল দিয়ে তাদেরকে জ্বর কমিয়ে রাখা হয়েছিল, এবং সেই সাথে কজটা বের করে ওই ছেলের সেই কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে সেই ব্যাকটেরিয়া এগেনস্টে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে ভালো করেছিলাম। সুতরাং আপনারা মেনিনজাইটিস থেকে বেঁচে থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন এবং আপনারা শেয়ার করুন। সকলকে ধন্যবাদ।